স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দল ভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় ক্ষেত্রে এর উৎস আওয়ামী লীগের গৃহদাহ। বিএনপির মাঠে থাকা না থাকার বিষয়টি এতে খুব বেশি প্রভাব রাখতে পারছে না। এসব নিয়ে আজকের আলোচনা অর্জন বর্জন গর্জন। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত AH মোফাজ্জল করিম এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। অধ্যাপক তোফায়েল আহমেদ আছেন আমাদের সঙ্গে। আমি জনাব তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে পৌরসভার পর ইউনিয়নেও স্থানীয় নির্বাচনে বিশাল বিজয় পাচ্ছে আওয়ামী লীগ। এই কিন্তু আপনাদের সাধারণ সম্পাদক সহ একাধিক শীর্ষ নেতা স্থানীয় নেতাকর্মীদের মরীয় ভাব নিয়ে নাখোশ। শুধু এরকম না, রাজশাহীতে আপনাদের একজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের আরেকজন নেতা দিয়ে আপনাদের একজন মন্ত্রী তিনি মন্তব্য করেছেন, রাশেদ খান মেনন, তিনি মন্তব্য করেছেন নির্বাচনের দখলের মহোৎসব চলেছে, বিএনপিকে নির্বাচন থেকে চলে যেতে হচ্ছে। এখন বৈঠক হচ্ছে, বিএনপি আসলে নির্বাচনে থাকবে কি থাকবে না সে আজকে সিদ্ধান্ত নেবে। এই বিজয় কেমন উপভোগ করছেন জনাব তাজুল ইসলাম? নিশ্চয়ই এটা আপনি আমার ব্যক্তিগত উপভোগের কথা বলছেন না। তো স্থানীয় সরকার নির্বাচনগুলি আমাদের দেশে বেশ প্রতিযোগিতামূলক হয় এবং এর সাথে প্রতিযোগিতা যত বেশি তীব্র তার সাথে প্রতিদ্বন্দ্বিতাও একই রকমভাবে সেখানে পরিলক্ষিত হবে, এটাই বাস্তবতা। আমরা স্বাভাবিকভাবে একটা বিষয়কে খুব এভাবে না দেখার কোনো কারণ নেই। যখনই আমাদের উৎসব হয়, উৎসবের আমেজ বেশি থাকে, সেখানে আবার একটা ভয়ও আমাদের কাজ করে। তো যেমন বিয়ে বাড়িতে এটা বড় ধরনের উৎসবের একটি অনুষ্ঠান হয়, তো সেখানে আবার শঙ্কাও কাজ করে। দুর্ঘটনা একেবারে জীবনে কখনোই কোথাও হয় নাই বিয়ে বাড়িতে, এমন নয়। তো বাংলাদেশে আপনার আজকে স্থানীয় সরকার নির্বাচন মাস পিপলের ইনভলভমেন্টটা খুব কিনলি আমরা অবজার্ভ করছি। আমরা মাস পিপল ইনভলভমেন্ট না, আমরা দেখছি আওয়ামী লীগের দুই পক্ষ আসলে একজন আরেকজনের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে এবং তার আগে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো কিছু পার পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতা কর্মীরা আসলে মাঠে থাকতে পারছেন না। বিএনপির লোকেরা আক্ষরিক করতে তাদেরকে আসলে নমিনেশন দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় নাই, কারণ তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে। বিএনপির মতো বড় দল আসলে নির্বাচন এখন এভাবে তো আমি একেবারে স্পেসিফাই যদি করে না বলা হয়, আমার কাছে দৃশ্যমান এমন খুব বেশি কোনো উদাহরণ নেই। যেমন আমিও একটি নির্বাচনী এলাকাকে রিপ্রেজেন্ট করি, যেহেতু আমারও দুইটা উপজেলা আছে, সেখানেও নির্বাচন যদিও এখনো অনুষ্ঠিত হয়নি। আমি দেখছি যে সকল পক্ষদ্বয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের প্রার্থীদেরকে মনোনীত করছেন এবং সেখানে আলোচনা হচ্ছেন, মিটিং হচ্ছেন এবং এরকম একটা পরিবেশ আমি আমার অভিজ্ঞতা ওই এলাকা সম্বন্ধে। কিন্তু আপনি এটাকে আওয়ামী লীগ নিজেদের মধ্যে যেটা বলছেন, এখন এখানে যেমন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, জি, আবার মেম্বার প্রার্থীকে মনোনয়ন আমাদের কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়নি। তো একাধিক মেম্বার বিভিন্ন আসন থেকে তারা নির্বাচন করছে। এখন এখানে দলীয় ভিত্তিতে নয়, আসলে প্রার্থীদ্বয়ের পরস্পরের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এখানে কখনো কখনো আমাদের কাছে আসলে কষ্টকর কিছু কিছু পরিবেশের সৃষ্টি করে এবং এটা কিন্তু আজকে নতুন নয়। না না, আজকে নতুন নয় সেটা ঠিক আছে, মানে আজকে নতুন নয় কথাটাই সবচেয়ে পুরাতন আর কি। কারণ আমরা আজকে নতুন নয় কথাটাই পুরাতন কথা। আমি যদি এটাও বলি তার সাথে যোগ করে, যেমন আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, তাইলেও দেখা যায় যে সেই সমস্ত দেশে নির্বাচনের কালীন সময়ে পরিবেশ উত্তপ্ত হয়। আমি আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিসংখ্যানটা আমার নাই, আমি একটি উন্নত দেশের নাম না বলে বলি যে সেখানে নির্বাচনে 7 জন লোক মারা যাওয়ার আমার কাছে খতিয়ান আছে। তো এটা আমার কাছে মনে হয় না যে একেবারে এটা পৃথিবীর কোথায় অনুপস্থিত আছে যে সহিংসতার। যেমন আমরা যদি বলি, একটা কথা আপনাকে আমি বলি, 2001 সালের নির্বাচনের পরে অর্থাৎ ফার্স্ট ইলেকশন, এখানে সহিংসতায় আপনার দেখা গেছে 131 জন লোক মারা গেছে। এরপরে দেখা গেল যে আবার 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনার দেখা গেল যে পরবর্তীতে একজন লোকও মারা যায়নি। তো এখন এগুলো আসলে নির্বাচনকে ঘিরে যদিও হয়, তাহলেও কিন্তু সেখানে সমাজের বিভিন্ন উপকরণ তার সাথে যোগ হয়, দলীয় সেন্টিমেন্ট,
অ্যাক্সিডেন্টাল একটা সেন্টিমেন্ট, এটা মানে আপনার এগুলোকে খুব প্রেডিক্ট করে অথবা কোনো একটা নীতিমালার মাধ্যম দিয়ে হয় বলে আমার কাছে মনে হয় না। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু আমি যেটি দেখতে পাচ্ছি, আমাদের কাছে যে খবরগুলি আসছে সেই খবরগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে যাদের শক্তি আছে এবং যারা সরকারি দল করেন তাদের দুই ভাগের মধ্যে আমরা মারামারি দেখতে পাচ্ছি। সেই বিষয়ে আপনার মতামত আরো আমরা শুনবো, আপনি নিশ্চয়ই বলবেন, আপনি স্পেসিফিক বিষয়ে বলতে চাইছিলেন। এখানে একটু বলি একটা কথা, যে আমার মনে হয় এটা সর্বত্র নহে, আমার সব নির্বাচনী এলাকাগুলোতে এই ঘটনাটা ঘটে নাই, এটা কিছু কিছু জায়গায় ঘটেছে। কেন ঘটেছে? কিছু কিছু জায়গায় কেন ঘটেছে? আপনি কি আপনি তো কিছু কিছু জায়গায় তো আপনি শাসনই করেন না, আমি এখন সব জায়গায় সকল কিছু আপনি সব সময় আপনার সবকিছু নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন, এটা তো পৃথিবীর কেউ দাবি করে নাই। আমি নতুন করে দাবি করতে যাব কেন? এখানে কি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, গ্রেট ব্রিটেন বলেন, কি তারা কি পেরেছে তাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে? এখন সেখানে আমি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটি দেখার বিষয়। আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে অনেক কথা বলা হলে পুলিশ আসলে এক জায়গায় দাঁড়িয়েছিল। জনাব তাজুল ইসলাম, আমি আবার আসছি আপনার কাছে। জনাব এইচ মোফাজ্জল করিম, 2 ধাপের পর বাকি 4 ধাপে বিএনপি ইউনিয়ন নির্বাচনে অংশ নিবে কিনা সেই সিদ্ধান্ত এতক্ষণে হওয়ার কথা, থাকা নাকি বর্জন, কোনটির পক্ষে আপনি? আমি যখন এই প্রশ্ন করছি তখন আরেকটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে বিএনপি নির্বাচনে অংশ নিলে যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটি তারা জানতো, কিন্তু সেই চ্যালেঞ্জটি নিতে একেবারে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয়ভাবে অনেকবার বলেছে যে ভোটের মাঠে থাকবে, তারা ভোটের মাঠে ভোটের কোনো কিছুতে একেবারেই ছিল না। এত দুর্বল বিরোধী দল আমরা কখনো দেখি না এর আগে। হ্যাঁ, আপনার কথায় তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আপনি সত্যি খুব দুশ্চিন্তাগ্রস্ত এই ব্যাপারটা নিয়ে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের এই যে আলোচনা অনুষ্ঠানটি, এটার মধ্যে নাম দিয়েছেন অর্জন, বর্জন, গর্জন। এই তিনটার মধ্যে কোনটা বেশি হচ্ছে বা কোনটা হওয়া উচিত অনুচিত, এটা নির্ভর করবে কে কিভাবে দেখছে। যেমন একটু আগে আমরা তাজুল ভাইয়ের কাছে শুনলাম আর কি, যে উনার মতে এটা একটা স্বাভাবিক ব্যাপারই আর কি, এটা যেটা হচ্ছে এটা খুব একটা অস্বাভাবিক কিছু নেই, অর্থাৎ এখানে অর্জনটাই উনি দেখছেন। কিন্তু বাকি বর্জন বা গর্জন, এইটা যত চিৎকার দিয়ে যত গর্জন করা হোক না কেন, যদি আমরা মনে করি বা যদি শাসক গোষ্ঠী যদি মনে করে যে আমরা এদিকে কোনো কর্ণপাত করব না, তাহলে যতই চিৎকার দেওয়া হোক না কেন তা কিছুই যাবে আসবে না। এখন দেখুন, দুঃখের বিষয় হচ্ছে কি, যে আমাদের এতদিনে এই স্বাধীনতার পরে, এত বছর পরেও, আজকে 45 বছর পরেও আমরা ঠিক করতে পারলাম না যে এখানে অর্জনটাকে কি রকম করে ধরে রাখবো, নাকি আমরা অতীতে কি হয়েছিল সেই দোহাই দিয়ে সবসময় চলতে থাকবো। এটা হলে পরে পরে কিন্তু এই ব্যাপারটা। কিন্তু জনাব মোফাজ্জল করিম, একথা তো ঠিক যে মানে আমাদের অতীতমুখী রাজনীতির আরেকটা রূপ হচ্ছে যে আমরা অতীতকে মুছে ফেলার রাজনীতিও করি। আমরা দিনের পর দিন দেখেছি যে কিভাবে অতীতকে মুছে ফেলার, বিকৃত করার কিরকম একটা মহোৎসব আসলে চলেছে। না, এটা কোনোটাই তো ঠিক না, আমি সেটাই বলছি। আমাদেরকে বর্তমানকে সঠিকভাবে চালানোর চেষ্টা করতে হবে, বর্তমানটা যাতে ঠিকঠাক থাকে। কি জন্য? এই বর্তমান আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, আর শিক্ষা নিতে হবে অতীত থেকে শিক্ষা নিতে। এখন অতীতে যদি খারাপ কিছু ঘটে থাকে সেটা তো শিক্ষণীয় নয়, সেটা বর্জনীয়, সেটা আমাদের অর্জন নয়। এখন ব্যাপার হচ্ছে কি, মনে করুন হ্যাঁ আমাদের অতীতে ইলেকশন হয়েছে, ভালো ইলেকশন, খারাপ ইলেকশন সবই হয়েছে, মানলাম, কিন্তু আমরা শুধু খারাপগুলোর দিকে আমরা তাকাবো কেন? আমরা ভালো ইলেকশন যে হয়েছে এই দেশে, এর তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমরা যখন ঢাকা শহরের, মনে করেন একটা উদাহরণ দিই, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থার কথা আমরা যখন বলি, রাস্তাঘাটের কথা বলি, তখন যদি আমরা শুনি ঢাকা শহরের রাস্তাঘাট খুবই চমৎকার, সবটাই একেবারে, যদি উদাহরণস্বরূপ আমরা এই মনে করুন মানিক মিয়া এভিনিউর কথা যদি বলি, আমরা যদি বঙ্গবন্ধু এভিনিউর কথা বলি, বলে না রাস্তাঘাট সবই ঠিক আছে, বা গুলশানের 2-1টা রাস্তার কথা বলি, কিন্তু অলিতে গলিতে আশেপাশে কত কর্দমাক্ত জায়গাও যে রয়েছে বিভিন্ন ওয়ার্ডে, সেগুলোর কথা যদি বাদ দেই, দিয়ে যদি আমরা খালি ভালোগুলো করবো, তার তো হবে না। এখন আপনার এর কারণটা হচ্ছে এই যে স্থানীয় সরকারের নির্বাচন, এই নির্বাচনটাকে কিন্তু সরকার যেমন তেমন গুরুত্ব দেন না, বা আমার মতে আর কি ওইভাবে দেখেন না। পুরা স্থানীয় সরকার জিনিসটাকেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই রকম গুরুত্ব আসে না। আপনি সেটি বলছেন, কিন্তু নির্বাচনের তো আরেকটি রূপ আমরা দেখতে পাই, যে নির্বাচনে মানে
নানা রকম কথা বলে, যেমন আমরা সর্বশেষ যে মেয়র ইলেকশন দেখেছি বড় সিটিগুলিতে, সেখানে বলা হয়েছে যে হেফাজতের এতগুলি লোককে মেরে ফেলেছে এবং এই সরকার আসলে ইসলামের শত্রু, সেই জন্য এই সরকারের যারা মনোনীত আছে বা পছন্দের প্রার্থী আছে তাদের বিপক্ষে ভোট দিতে হবে, সেইটিরও তো আমরা ব্যবহার দেখেছি। এখন 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 মানে মানুষ আসলে ভোটটা কেমনে কি করে দিবে? দেখুন, মানুষ ভোটটা দিবে সেরকম ভাবেই, যেটা যাকে সে ভোট দিতে চায়, সে যেরকম পছন্দ করে সেইটাই তাকে এলাও করুন, সেটা করতে দিন, তাহলে পরে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আমার মনে হয় যে এটি খুব গুরুত্ব। জনাব প্রফেসর করে আমি আবার আসবো, আমি শুধু অধ্যাপক তোফায়েল আহমেদের কাছে আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটু উদ্ধৃত করতে চাই। তিনি বলছেন সাংবিধানিক ক্ষমতা, ডক্টর মিজান বলছেন যে সাংবিধানিক ক্ষমতা থাকার পরও তা প্রয়োগ না করে নির্বাচন কমিশন মন্ত্রণালয় তথা সরকারের মুখোপক্ষী হয়ে থাকা নির্বাচনে সহিংসতা প্রতিরোধ করা যাচ্ছে না। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আজকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুব আলম হানিফ বলেছেন যে সব দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, বিএনপির পক্ষ থেকে বলতে সব দায় নির্বাচন কমিশনকে দিতে হবে। আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন কিন্তু আবার বলছে দায় নিতে হবে পুলিশকে এবং প্রশাসন। নির্বাচন কমিশন যদি কথা যদি সরকার না শুনে তাহলে কি করতে হবে? এখন যে প্রফেসর মিজান যেটা বলেছেন সেটা তাত্ত্বিকভাবে কেতাবি কথা হিসেবে ঠিক আছে, কারণ নির্বাচনকালীন সময়ে যে প্রশাসন নির্বাচন করবেন, প্রশাসনের যেসব লোকজন তারা সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকেন, সেই জন্য তারা যদি ফেল করে এটা দায়ী নির্বাচন কমিশনের, এতে কোনো অসুবিধা নেই তাত্ত্বিকভাবে। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, নির্বাচন কিন্তু একটা রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচনটায় প্রতিদ্বন্দ্বিতা করে কারা? সরকারি রাজনৈতিক দলের লোকজন। এখানে রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা দায় আছে, সরকারেরও কিন্তু একটা দায় আছে, কারণ আলটিমেটলি নির্বাচন কমিশন এটা কয়েকদিনের জন্য এই কাজটা নিয়েছেন, তার নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশন করতে পারবে না। কিন্তু রাজনীতির যে অংশটা নির্বাচনকে ভণ্ডুল করছে, এই নৈরাজ্য সৃষ্টি করছে, এখানে রাজনৈতিক দলের কিন্তু একটা অবদান। রাজনৈতিক দল কিন্তু তার কর্মীদেরকে, তার নেতাদেরকে, তাদের ক্যান্ডিডেটদেরকে আইনানুগ বিহেভ করার জন্য কিন্তু রাজনৈতিক দলেরও কিন্তু একটা ভূমিকা আছে। রাজনৈতিক দল সেই ভূমিকা পালন করছে না, সেজন্য শুধুমাত্র নির্বাচন কমিশনকে আমরা দায় দিতে পারি। দুনিয়ার কোনো নির্বাচন কমিশন এইরকম একটা উদ্ভট রাজনৈতিক সিস্টেমের মধ্যে কাজ করতে পারবে না। আমি নির্বাচন কমিশনের ডেভিলস অ্যাডভোকেটের মধ্যে কথাটা বলছি, নির্বাচন কমিশনকে আমরাও দায় দিচ্ছি, কিন্তু নির্বাচন কমিশনের দায় আছে, নির্বাচন কমিশন সেই দায় এড়াতে পারবে না কোনোভাবেই, কারণ নির্বাচন কমিশনও নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছে, সময় মতো সিদ্ধান্ত দেয়া নাই। তারা এই যে রাজনৈতিক দলের প্রতীকী নির্বাচন হচ্ছে, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসে এগুলোর ফয়সলা করা দরকার ছিল যে আপনারা নমিনেশন দিবেন, আমরা কি নমিনেশন বাণিজ্য করবেন কিনা, নমিনেশন দিয়ে আপনারা এই প্রার্থীদের কর্মীদের দিয়ে এইসব সন্ত্রাস সহিংসতা এগুলো হবে কিনা, এগুলো নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের উচিত ছিল। তারা যেহেতু নিবন্ধিত দল, তাদের সাথে নির্বাচন কমিশনার বসে কিন্তু কতগুলো বিষয় ফয়সলা করে নেওয়া, কারণ প্রত্যেকটা দলকেই এখন। জনাব তোফায়েল আহমেদ, এটা আপনার কাছে কেমন মনে হয় যে তাদেরকে সরকার দল দায় দিচ্ছে? সুরঞ্জিত সেনগুপ্ত কয়েকদিন আগে, 2 দিন আগে সম্ভবত কি তাদেরকে বলেছেন যে তারা কিছুই কথা বলেন না। আজকে মাহবুব আলম হানিফ অফিসিয়ালি বলেছেন যে আসলে এতে ইসির দায় সম্পূর্ণ নিতে হবে। তারা দায়টা নিচ্ছেন, খারাপ নির্বাচন করছেন, আবার থেকেও যাচ্ছেন, এটা কিরকম? সেটা আছে। এখন প্রথম কথা হচ্ছে, এই খারাপের দায় কেউ নিবে না। সবসময় নন্দঘোষের উপরে সব দোষ যাবে, কিন্তু দোষ আমরা সবাই করছি, অপরাধ কিন্তু সবাই করছি। রাজনৈতিক দল যাদের এই যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, এই যে গৃহদাহ, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব কলহ, তারা কি এগুলো কোনো দায়িত্ব নেবে না? বিএনপির যে লোকজন যারা বললো যে আমরা নির্বাচন করতে পারছি না, আমরা মাঠে আসতে পারছি না, বিএনপি দল হিসেবে কি তাদের কোনো দায়িত্ব নেই তাদের কর্মীদের প্রতি? না। তো এই কারণে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক শূন্যতার মধ্যে নির্বাচন হচ্ছে না, কিন্তু রাজনীতিটা কোন রাজনীতির মধ্যে নির্বাচনটা হচ্ছে? এটা সহিংস রাজনীতি। সহিংস রাজনীতি কারা করছে? দলগুলোর একটা দায় আছে। আমি নির্বাচন কমিশনের পুরো দায়, যারা সবাই বলছেন, আমি সেটা মেনে নিয়েই বলছি, রাজনৈতিক দলগুলোর, রাজনীতির যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব, তাদের দায় আছে, তাদের সহিংসতার দায় আছে। জনাব তাজুল ইসলাম, আমি এই সহিংসতার দায় সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি। আপনি এই সহিংসতার দায় এবং পাশাপাশি আপনি এটি একটু বলবেন কি, আপনি একজন অনেক প্রবীণ রাজনীতিবিদ, অনেকদিন ধরে আপনি রাজনীতি করছেন, এই নির্বাচনের যে ফলাফল আসছে আপনাদের কাছে, সেটিকে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছে? যে আওয়ামী লীগ এতখানি জনপ্রিয় কিনা? আমরা যখন খবর পড়তে যাই তখন দেখি যে 533টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নির্বাচিত হচ্ছে, 8টিতে বিএনপি নির্বাচিত হচ্ছে। এইভাবে আপনারা দেখছেন কিনা আপনাদের জনপ্রিয়তা? আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আবার আপনার কাছে। আজকের বাংলাদেশের জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আসলে সরকারি দলের এই সহিংসতার দায় কার কার নেওয়া উচিত বা সরকারি দলের নেওয়া উচিত কিনা, পাশাপাশি জনপ্রিয়তার যে ফল আপনারা পাচ্ছেন
যে এত ব্যাপকভাবে আওয়ামী লীগ জনপ্রিয় সারা বাংলাদেশে, সেটিকে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? যদি জয় আসলে হয় যে ইউনিয়ন কোনো পরিষদে। সহিংসতার দায়িত্ব যারা যখন দায়িত্বে থাকে তাকে নিতেই হবে। এখন সেটা আপনি কতটুকু আপনি পালন করতে পারেন অথবা পালন করতে পারেন না, অথবা এটা কি কি কারণ আছে কি কি কারণ নাই, অথবা আমার এখানে কি যুক্তিসঙ্গত কারণ ছিল যে না আমি আসলে এর চেয়ে বেশি করার কেউই কাহারও পক্ষে সম্ভব ছিল না, এই অ্যানালাইটিক্যাল একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারেন ভিন্নভাবে। আমি বলি সন্দ্বীপে নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীকে সকালে পিটাইয়া মাইরা তার ছেলে তার ভাইকে আহত করে তাদেরকে কুমিল্লাতে চট্টগ্রামে হসপিটালে ভর্তি করানো হয়েছে, এবং তারা এসে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রতিপক্ষ যাদের অন্য দলের প্রার্থী সেখানে জমাত বিএনপি আওয়ামী লীগের ইট ইজ নট অ্যাবসলিউটলি রং আপনার মেসেজ ইফ ইউ না, 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 আমি সন্দীপ সম্পর্কে জানতে চাচ্ছি, আমি জানি না। না সেখানে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী কোনো বিদ্রোহী প্রার্থী নয়, সেখানের মধ্যে সে প্রার্থীকে পিটানো হয়েছে, মারা হয়েছে। এখন ঘটনাটা হলো কারা যে- মারলো, মানে কে এত শক্তিশালী? হ্যাঁ জামাত বিএনপি, এবং সেখানে আমি তো আর এভাবে আপনাকে নেকেটলি এভাবে আই ডু নট হ্যাভ দিস কাইন্ডস অফ না, এভিডেন্স, ঠিক আছে, জামাত বিএনপির লোকজন কি মারছে, মেরেছে হ্যাঁ আওয়ামী লীগকে? এরকমই কথা এসেছে, এক একটা পত্রিকা এক একটা নিউজ দিয়েছে। এখন আই ডিড নট বিন ফিজিক্যালি উইটনেস। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয়, জামাত বিএনপির লোকেরা মেরেছে জানাতে দিয়েছে? হ্যাঁ এরকমই কথা এসেছে, এরকমই কথা এসেছে। এখন আমি তো এখানের মধ্যে এখনো দেয়ার ইজ নো প্রুফ রিপোর্ট টু মি। এখন বিষয়টা হলো যে আপনি এই দায়িত্বটা যদি বলা হয় যে আওয়ামী লীগের লোক মাইর খেয়েছে, এখন জমাতে মেরেছে অথবা বিএনপি মেরেছে, এই জন্য দায়িত্বটা সরকার তো অস্বীকার করতে পারবে না। এখন যত রকম ঘটনায় ঘটুক না কেন সেটি আমাকে এটা আপনার ঘাড়ে আইসা পড়বেই। এখন আপনি আওয়ামী লীগের নিজেদের অভ্যন্তরীণ বিষয়, আওয়ামী লীগ স্বাভাবিকভাবে, এখন এটা আমি কখনোই বলি না যে যে কোনো ঘটনাই ঘটুক, যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো সহিংসতা, যে কোনো প্রাণহানি, এটাকে আমি কখনোই সমর্থন করি না এবং বিবেকবান মানুষ হিসাবে করার কোনো কারণও নাই। কিন্তু বিষয়টা হলো যে আমি শুধুমাত্র উদাহরণ দিয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে, আমাদের দেশে অতীতে ঘটেছে, এর অর্থ এটা নয় যে আমরা এটাকে জাস্টিফাই করছি। তাহলে উদাহরণ কেন দেন? না উদাহরণ দিচ্ছি, আমরা অতীতের থেকে কি আগেছি না পিছিয়েছি, অর্থাৎ আমাকে তো অতীত থেকে শিক্ষা গ্রহণ করার কথা আপনারাই এখন বললেন। আমি কি অতীত থেকে শিক্ষা গ্রহণ করব? আপনার কাছে কি মনে অতীত থেকে এগিয়েছি আমরা? না আমি তো মনে করি না সর্বক্ষেত্রে আমরা পিছিয়েছি, এটা কি করি? না, সর্বক্ষেত্রে না, মানে ইলেকশনের ক্ষেত্রে কথা হচ্ছে ইলেকশন নিয়ে, মানে ইলেকশন নিয়ে আপনি কথা বললে আমি তো, আপনি আমার কাছে প্রতিচ্ছবি আপনার একটা স্টেটমেন্ট যদি আপনি করেন, তাইলে আমি নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর দিয়ে আমার মনে হয় আমি দেখাইতে সক্ষম এই পর্যায়ে কি মনে হচ্ছে? ব্যর্থ হব না এই পর্যায়ে এই কি মনে হচ্ছে? নির্বাচনটা অবশ্যই আমরা তো দেখেছি। এখন আমার যেটুকু জানা, আপনি তো আমাকে যদি সারা পৃথিবীর না, সকল আপনার জানাটাই বলেন, আপনার জানাটাই আমার বলেন। জানা মতে আমি আমার অতীতের চেয়ে নির্বাচন এলাকা ভালো দেখি, হচ্ছে। আমি এমন কিছু দেখি নাই যে যাতে নাকি একেবারে অতীতের থেকে খারাপ হয়েছে। আওয়ামী লীগের যেমন তো- আমরা দেখেছি আওয়ামী লীগের তো অবশ্যই যে ভোটের বাক্সা নিয়ে পরে দিয়ে না, না, ঠিক আছে, মানে অতীতের থেকে ভালো হয়েছে, জনতা দল ইসলাম অতীতের চেয়ে ভালো হয়েছে। এখন হোল স্টেক আমি ইমপ্রেশন দিতে পারবো না, বাট আমার কাছে এতটুকু দেখা মতে এখন পর্যন্ত এটাকে অতীতের চেয়ে ভালো হয়েছে। অবশ্যই ভালো হয়েছে আমার কাছে এই পর্যন্ত এটাই মনে আমার মনে হয় যে আপনি আপনার বিষয়টি, আপনি যদি আমার মনে হয় যে বিষয়টি আপনার মাহবুবুল আলম হানিফকে জানানো দরকার, কারণ মাহবুবুল আলম হানিফ, তারপর হচ্ছে রাশেদ খান মেনন, এরা এখন আমি খালেদ সাহেব একটা মিনিট কাকে জানাবো, এটা আমার জানার, এটা আমি এর জন্য দায়িত্বপ্রাপ্ত না। তারা আবার বলছে যে খুব খারাপ হয়েছে, মানে না এখন ওনারা কখন কি বলছেন এটা আমি জানি না, তবে একটা কথা আমি আপনাকে বলি যে আপনি মনে করেন যে সন্দ্বীপে আওয়ামী লীগের একটা লোকের পিটে, একটা প্রার্থীকে পিটাইয়া হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং সেখানে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের প্রার্থী ফেল করেছে, এই সমস্ত ঘটনার পরে আমি যদি বলি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকের উপর হামলা করা হচ্ছে, তাহলে এটাও যেমন ঠিক হবে না। আর কোথাও বিএনপির একজনকে পিটানো হয়েছে, এটা দিয়ে জাস্টিফাই করে ফেলতে হবে যে আওয়ামী লীগের সব লোকেরা সব জায়গায় পিটাইতেছে। কয়টা নির্বাচনী এলাকাতে সহিংসতা হয়েছে, যেমন আমি প্রথম পেজে যে নির্বাচনটা হয়েছে সেখানে দেখা গেল যে 10 জন মানুষের আপনার নিহত হওয়ার খবর এসেছে। দেখা গেল যে একটি নির্বাচনী এলাকাতে একটি ইউনিয়ন পরিষদের 9 জন মারা গেছে, তাহলে সারা বাংলাদেশে হয়েছে যে একজন। তো এখন এটাকে দিয়ে যদি আমি সারা বাংলাদেশটাকে যদি জাস্টিফাই করি, তাহলে এটা কি ঠিক হবে? এখন আমার কনটেক্সটটা সেখানে আমি আসলে আমরা সব সময় এটা আমি নিজেকে খুব বেশি আমার দুর্ভাগ্য বলে মনে করব যে আমরা আসলে ঘটনাগুলোকে
সত্যিকার অর্থে যেখানে যা ঘটছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করি, আমরা যদি আগামী দিন পথ চলার জন্য- আমরা আসলে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু জনাব মোফাজ্জল করিম সাহেবকে একটু শুনি যে আপনি কি মনে করেন যে এই গত বছরের শেষ দিকে যে এসে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে বিএনপির যে মানে দুর্বলতা সেটার কারণের মধ্যে হামলার পাশাপাশি নিজের কিছু ভুল সিদ্ধান্ত কৌশলের কারণেও সরকার পতনের আন্দোলন এবং অন্যান্য আন্দোলন এখানে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা যে নতুন বিএনপির কাউন্সিল দেখলাম সেখানে কোনো পরিবর্তন দেখলাম না, বরং নেতাদের প্রমোশনই দেখলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরোপুরি জেনারেল সেক্রেটারি হলেন, তারপরে রিজভী সাহেবেরও প্রমোশন হলো। তো সেটিকে কিভাবে দেখেন? আপনি এটাকে প্রমোশন বলেন না, বলেন যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে না কাউকে তো দিতে হবে তো। জি জি। তো তাদেরকে দায়িত্ব দেওয়া, একজন ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব, তাকে ভারমুক্ত করা হয়েছে এবং এটা প্রায় সবাই জানতো যে এরকমটাই হবে বোধহয়। রিজভী সাহেবেরও যে কন্ট্রিবিউশন বা যে ভূমিকা গত বেশ কিছুদিন যাবত, বিএনপির যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে বিএনপির যে দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার জন্য তাদের যে সংকল্পের কথা তারা বলেছিলেন, যে সংকল্প ব্যক্ত করেছিলেন, সেই পথে আমি তো মনে করি এখন আস্তে আস্তে তারা আগাবে এবং কিছু কিছু আলামত দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকেও। সরকারও বোধহয় এতদিনে বুঝতে পেরেছেন যে প্রকৃত বিরোধী দল ছাড়া এই দেশে ক্ষমতায় থেকে জোর জবরদস্তি করে কিছু চাপিয়ে দেওয়া এটা জনগণ মানবে না। সেই জন্য কিছু কিছু বিষয়ে যেমন মিটিং টিটিং করা, কিছু কিছু মিছিল করা, আগে তো এটা কিছুদিন আগেও, এটা কয়েক মাস আগেও এটা অকল্পনীয় ছিল যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সবাই চুপ করে থাকতো কিছুদিন আগে হলেও। এখন তো এই কাউন্সিলের পরে আপনারা লক্ষ্য করেছেন, আমরা দেখেছি রাস্তাঘাটে মিছিল হয়েছে, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। ভালো হচ্ছে না, চুপ করে থাকতে মানে এটা থাকতে বাধ্য হয়েছে, চুপ করে থাকতে বাধ্য হয়েছে। কিন্তু এখন সরকার এইটুকু অন্তত তাদেরকে ছাড় দিয়েছেন বা অ্যাকোমোডেট করতে যাচ্ছেন, এটাই তো গণতন্ত্র। যদি কেউ তার অধিকারের মধ্যে যদি সে মনে করে যে হস্তক্ষেপ করা হয়েছে বা তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, তাহলে সে প্রতিবাদ জানাবে, এবং প্রতিবাদ জানানোর বিভিন্ন নিয়মতান্ত্রিক পন্থা আছে। তার একটা হচ্ছে মিটিং করা, মিছিল করা, এই সমস্ত করতে এখন সরকার বোধ দিচ্ছেন। আমি সেটাই বলতেছি, এই উন্নতি হয়েছে। এই সমস্ত লক্ষণ আমরা একটু অপেক্ষা করি না কেন? বিএনপির কাউন্সিল হয়েছে ঠিকই, ভালো হোক মন্দ হোক, মন্দ যে হয়েছে এটা তো তেমন কিছু শোনা যায় নাই, ভালোই হয়েছে, নির্বিবাদে হয়েছে, কোনো রকমের হইচই গন্ডগোল মারামারি ইত্যাদি হয় নাই। হ্যাঁ, বলতে পারেন যে সেখানে ব্যালট পেপার দিয়ে তারপরে আপনার নির্বাচন করা হয় নাই, প্রার্থী নির্বাচন করা হয় নাই, দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনকে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন কারণে হয়তো তাকে দেওয়া হয়েছে। অপেক্ষা করুন না, ভালো সবখান থেকে দাবি উঠেছে যে ভালো লোকদের নিয়ে এবার কমিটি ইত্যাদি করা হোক, দেখি আমরা কি হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে, যদি সমস্ত দেশের পরিবেশটা, যদি রাজনৈতিক পরিবেশটা যদি একটু ভালো না হয়, তাহলে পরে আপনার বিএনপি বলুন আর জেপি বলুন না কেন, কেউ কিন্তু আপনার আগিয়ে যেতে পারবে না। আমি এই প্রসঙ্গে অধ্যাপক তোফায়েল আহমেদ আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো, যে বিরতি পর আবার আপনার কাছে ফিরবো, যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেওয়ার কথা আপনি বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিবে কিসের স্বার্থে? রাজনৈতিক দলগুলো তো দায়িত্ব না নিয়েই সফল, দায়িত্ব নিচ্ছে না বলেই তো তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হচ্ছে, দীর্ঘকাল ক্ষমতায় থাকছে, তাদের দরকার কি? দায়িত্ব নেওয়ার ঠেকাটা কি তাদের? আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচন প্রথমত, নির্বাচন কোনো বিচ্ছিন্ন একটা রাজনৈতিক ঘটনা নয়। নির্বাচনের একটা সামগ্রিকতা, অখণ্ডতা আছে। গণতন্ত্রের সাথে নির্বাচনের সম্পর্কটা অত্যন্ত নিগুড়। এটা জাতীয় হোক, স্থানীয় হোক, মাঝামাঝি হোক, নির্বাচন তো দেশে অনেক হবে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো একটা সামগ্রিক নির্বাচনের পরিবেশটার অবনতি ঘটেছে, বিপর্যয় ঘটেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এটা শুধুমাত্র আমি 42 জন মারা গেল, এটা কয়টা ইউনিয়নে মারা গেল, এটাকে যদি আমি বলি যে না আমার দেশে এতটা ইউনিয়ন মারা গেল, এতটা ইউনিয়ন, তাহলে এটা ইনসিগনিফিকেন্ট, এটা একটা মত হতে পারে, কিন্তু জিনিসটা তা না। কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় বহু আগে থেকে। প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপেই দেখা গেছে যে অনিয়ম হচ্ছে, প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপেই মনে হচ্ছে যে নির্বাচনটা সঠিক পথে আগাচ্ছে না, যার ফলাফলটা এখন যেটা দেখবে চূড়ান্ত ফলাফল। এটার কিন্তু গ্রাউন্ড তৈরি হয়েছে অনেক আগে থেকেই। তো সেজন্য যেটা আমি বলবো, যেটা আপনি বললেন অর্জন, কেউ যদি এখন আমি বলছি আমার মতে খুব সংক্ষিপ্তভাবে, যে এটা একটা সংকটে আমরা পড়েছি জাতি, প্রত্যেকটা রাজনৈতিক দল। এই যে নির্বাচনের পরিবেশটা যে ক্রমাবনতি ঘটছে, এটা সবার জন্য সংকট। আমরা কি সংকটের স্বীকৃতি দিচ্ছি কিনা, নাকি মনে করছি আমার শক্তি? যদি সংকটের কোনো স্বীকৃতি না থাকে আমাদের, যেটা একটা সংকট, যেমন আপনার কাছেই শুনলাম, আমার কাছে ভালো লাগলো, হানিফ সাহেব বলছেন, সুরঞ্জিত সেন বাবু বলছেন, বা অন্যরা বলছেন যে না এটা প্রবলেম হয়েছে, তার মানে কি? এটা সংকটটাকে স্বীকার করে নেওয়া হচ্ছে। সংকটটাকে যদি আমরা স্বীকার করি, এটাকে সংকটে আমরা সবাই আছি, নির্বাচনের দখলের মহোৎসব চলছে, তার মানে এটা একটা মহা সংকট।
এটি বলছেন রাশেদ খান মেনন। হানিফ সাহেবের বক্তব্য আমি আজকে টেলিভিশনে শুনেছি যতটুকু, আমি উনি কেন নির্বাচন নিয়ে এরকম হচ্ছে সেটি বলতে গিয়ে তিনি বলছেন যে ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ঠিক আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, এটা আমরা নির্বাচন কমিশন তো সহযোগিতা করতে হবে। নির্বাচন কমিশন তো এমন কোন সংস্থা না যা সারা দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ আছে তার যারা নির্বাচন ন্যস্ত হয় তার কাছে, ন্যস্ত হলেও এটা তো পার্মানেন্ট না। নির্বাচন কমিশনকে সবসময় অন্যদের সহযোগিতায় কাজ করতে হয়। নির্বাচন কমিশন এককভাবে করতে হবে, নির্বাচন কমিশন নেতৃত্ব দিবে, নেতৃত্ব দিতে তারা যদি ব্যর্থ হয় সেই দায় তাদের। কিন্তু নির্বাচন কমিশনকে সহায়তা না করলে নির্বাচন কমিশন কাজ, যেমন ভারতের যদি ধরি আমি, ভারতের নির্বাচন তো আসলে ডেপুটি কমিশনারই নির্বাচন। জি, আমরা আবার আপনার কাছে ফিরবো। আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে আপনিও কি এরকম একটি সুইপিং কমেন্ট করবেন কিনা বা এই সমর্থন করেন কিনা যে আসলে চেয়ারম্যান পদে কোনো নির্বাচন হচ্ছে না, নির্বাচন যা হচ্ছে মেয়র পদে, মেম্বার পদে। সরি, এটা আমি সুইপিং না, এটা এখন কথা হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে নিজস্ব নতুন নতুন কৌশল হয়। এটা এখন কথা হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে নিজস্ব নতুন নতুন কৌশল হয় এসব রিগিং এর। এবং এটা যদি আপনি বাংলাদেশে 70-এর সময় পর থেকে যে নির্বাচনগুলো হয় সবগুলোতেই দেখবেন এক এক রকমের এক একটা কৌশল কোনো প্রার্থী নিয়েছেন, কেউ সফল হয়েছেন, কেউ বিফল হয়েছেন। এখনকার যে কৌশলটা হয়ে গেছে, যেটা প্রথমত নমিনেশনটা পেলেই সরকারি দল থেকে সে ধরে নিচ্ছে আমি 80% আমার নিশ্চিত হয়ে গেছে। আমার মনে হয় যে অতীতের নির্বাচনের অভিজ্ঞতা যারা মোফাজ্জল করিমের রয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আবার যারা মোফাজ্জল করিমের কাছে এই জায়গায় আমরা একটু ফিরতে চাই যে নির্বাচন সুষ্ঠু করার আসলে যদি নির্বাচন কমিশন চায় সে আসলে পারবে কিনা, এই ব্যাপারটাই আপনি একটু মতামত আমরা একটু শুনতে চাইবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে যারা মোফাজ্জল করিম। আমরা বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে এই নির্বাচন কমিশনের পক্ষে আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, এবং তাতে প্রশাসন যে একটি পক্ষ নেয় বা আমরা অভিযোগ করি নেয়, সেটি কেন নেয়? আচ্ছা, আমি আপনার প্রশ্নের জবাব দিই, আমার অভিজ্ঞতা থেকে জবাব দিই। দেখুন, 1959 ইংরেজিতে প্রথম ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন হয়েছিল, যেটা আইয়ুব খান করেছিলেন তার ওই বেসিক ডেমোক্রেসি। কেমন তখন গ্রামের মানুষ সম্পৃক্ত হয়েছিল সরাসরি ভাবে। এর আগে যে সমস্ত ব্রিটিশ আমলের যে আপনার কি বলে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তখন তো বলতো বলতো বোধহয় বোর্ড ইউনিয়ন বোর্ড ইত্যাদি, এগুলো নয়, এরপরে থেকে আর কি শুরু হলো। সেই থেকে দেখে আসছি 1964-র যে জাতীয় নির্বাচন হয়েছিল ফাতেমা জিন্নাহ আর আইয়ুব খান, সেটাও দেখেছি, এগুলো জাতীয় পরিষদের। এরপরে ছোটখাটো ইলেকশন দেখেছি এবং করেছিও, কখনো এসডিও হিসাবে, কখনো ডিসি হিসাবে, কমিশনার হিসাবে করি। এখন যে অরাজকতা চলছে নির্বাচনের নামে, সত্যি কথা বলতে এটা বলবো অরাজকতা, এটা এরকম কখনো ছিল না। এবং আমি বারবার নির্বাচন কমিশন, যেহেতু ওখানে আমার প্রাক্তন সহকর্মীরা আছেন এবং সবাই বিজ্ঞ, যোগ্য, দক্ষ, তাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যে প্রথমে দুই একটা ত্রুটি বিচ্যুতি যা হয়েছে সেগুলোর আলোকে, সেই ধরুন থেকে উপজেলা নির্বাচন, তারপরে পৌরসভা নির্বাচন, মেয়রের নির্বাচন, এগুলা থেকে শিক্ষা গ্রহণ করে এখনকার ইউনিয়ন পরিষদের এত বড় দায়িত্ব নিয়েছেন, 4275টা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখানে বোধহয় তারা নিজেদেরকে একটু তাদের দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার সহকর্মীরা সেই দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিতে সম্পূর্ণ সমর্থন হন নাই। এবং এখন যেটা দাবি উঠেছে যে তাদের চলে যাওয়া উচিত, এই দাবিটা শুধু বিএনপির নয় বা এটা জামাতে ইসলামের নয়, আওয়ামী লীগের তারাও বলছেন এরা চলে যাক, তাদেরকে দায়টা দিচ্ছেন। আচ্ছা, না, এখানে একটা কথা আছে, তবে এখন কথা হলো যে একটা বাংলাদেশের গ্রামাঞ্চলের একটা কথা বলে, লাশের মালিক দারোগা। লাশ পাওয়া গেলে পরে কে মারছে টারছে এটা পরের কথা, মালিক হচ্ছে দারোগা। তো এখন লাশের মালিক হয়ে গেছে ইলেকশন কমিশন, যেটা প্রথমেই তুফাইল ভাই যেটা প্রথমেই বললেন যে শুধুমাত্র তাদের দোষ দিয়ে লাভ নাই। ইয়েস, আপনার প্রশ্নের জবাব এখানে আমি দেই। আমি যে সেই 1964 সাল বললাম বা তারপরে থেকে যতগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত ছিলাম ইত্যাদি, এগুলো কখনো কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন আমরা করতেছি সেটা আমরা মনে করি নাই। আমি ডিসি হিসাবে, এসডিও হিসাবে, কমিশনার হিসাবে সবসময় মনে করেছি সরকারের নির্দেশ এসেছে, সরকার কড়া নির্দেশ দিয়েছেন অন বিহাফ অফ দি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের পক্ষ থেকে সরকার আমাকে নির্দেশ দিয়েছে ভালো করে নির্বাচন করো। এই নির্দেশটা কি গিয়েছিল? আমার প্রথম প্রশ্ন।
বা এখনো কি নির্দেশ আছে প্রশাসনিক কর্মকর্তাদের উপরে? দ্বিতীয়ত বড় প্রশ্ন হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তারা ওই 1 মাস 2 মাস আর 3 মাস, জুন মাসের প্রথম সপ্তাহে বোধহয় এদের এরপরে তারা খুব ভালো করে জানে যে কোথায় কাজী রকিবউদ্দিন সাহেব থাকবেন আর কোথায় আওয়ামী লীগের সরকার থাকবে, তারা খুব ভালো করে জানে। অতএব তাদের আসল ইয়েটাকে, মুরব্বিটাকে, আসল তাদের মাথাটা কোথায় বাঁধা আছে তা খুব ভালো করে জানে। পাগলের মতো কাজ করে তারা ওইরকম করবে না। তার মানে জনাব তাজুল ইসলাম, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনি অনেক বিষয়ে জনাব মোফাজ্জল করিমের বক্তব্যের সময় অনেক কিছু নোট নিচ্ছিলেন। আমি আপনার কাছে শুধু এই বিষয়টি জানতে চাইবো যে প্রশাসন যে আসলে নির্বাচন কমিশনের কথা শুনছে না, এবং সেটি একটি বাস্তবিক কারণেই শুনছে না, কারণ তাদেরকে তাদের প্রভু বা তাদের মালিকদের তুষ্ট করতে হবে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব তাজুল ইসলাম, আপনার কাছে থেকে জানতে চাইছিলাম যেটি প্রশাসনকে দলীয়করণের মধ্যে দিয়ে আসলে আপনারা বা প্রশাসন শুধু আপনাদের কথাই শুনছে, সেটি একটি আপনাদের জন্য শুভ কথা হচ্ছে কিনা, নাকি ব্যাপারটি আপনি ঠিক না, আপনি কি শুনছে কিনা এই প্রশ্নটা করছেন, নাকি আপনি নিশ্চিত হয়ে গেছেন যে প্রশাসন সরকারের কথা বাহিরে নির্বাচন কমিশনের কোন স্পেসিফিক কথা বলে জনাব তাজুল ইসলাম? এটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধান বলেছিল যে যখন যে জায়গায় যে কোনো নির্বাচনকে বানচাল করা বা নির্বাচনকে খারাপ করা কোনো চেষ্টা দেখলে পুলিশ সেখানে ঝাঁপিয়ে পড়বে, পুলিশ সেখানে বাধা দিবে, কিন্তু সেরকম কোনো কিছু আমরা আসলে দেখি নাই। এই ক্ষেত্রে আমাদেরকে মনে হয় যে আমার তো আর সমস্ত দেশের অভিজ্ঞতাটা আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার কাছে আমি যে দেখা অভিজ্ঞতাটা হলো এরকম যে সব জায়গায় দেশের অভিজ্ঞতাটা আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার কাছে আমি যে দেখা অভিজ্ঞতাটা হলো এরকম যে সব জায়গায় নির্বাচন কমিশন যেখানে যেখানে প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন তারা সেই নির্বাচনী দায়িত্ব পালন করছেন। তবে এর বাহিরে কোথাও ব্যতিক্রম কিছু যে একেবারে ঘটছে না, এটাও আমি হলফ করে বলতে পারবো না। তো এখানে এমন কোনো ঘটনা আমার কাছে মনে হয় না। আর এখন নির্বাচন কমিশনের কথা শুনে না, নির্বাচন কমিশন কিন্তু এই কথাটা একবারও বলেন নাই। নির্বাচন কমিশন এই পর্যন্ত একবারও বলেন নাই যে তার কথাটা তাদের রাষ্ট্রের প্রশাসন শুনছেন না, তাদের অধীনস্থ কর্মকর্তারা তার এই সমস্ত দায়িত্ব কথা মানছেন না। তো এটা আমাদের দেশে একটা বিষয় আছে। আমি বলি এই অভিযোগগুলো আমরা কিন্তু সবসময় হরহামেশাই দিতাম। আর নির্বাচন কমিশনের কথা বলা হয়, যখন নির্বাচন কমিশনকে যখন তিনি দায়িত্বে থাকেন তখন ওনাকে যত রকম গালমন্দ দেওয়া সকল পক্ষ থেকে দেওয়া হয়। আবার যখন নাকি উনি যখন দায়িত্ব থেকে সরে যায় তখন কিন্তু থাকাকালীন তাকে বলা হয় যে ইনি অথর্ব, মূর্খ এবং অযোগ্য। কিন্তু আবার এই লোকটাই যখন আবার এখান থেকে এই পদ থেকে সরে যান তখন ওনার কাছ থেকে আবার মতামত নিয়ে পরবর্তী নির্বাচনী আপনার ফর্মুলা তৈরি করার জন্য উপযুক্ত লোক হিসাবে ওনাকে বিবেচনা করা হয়। তো কাকে করা হয়েছে একটু বলুন। এটা এখন কেন আমরা কি এখন না কাকে করা হয়েছে না, উনি বলতে জনাব শামসুলুদের কথা বলছেন। আপনি কি জানেন জনাব শামসুলুদের কথা বলছেন? শামসুলুদের সাহেব এখন কি বলছেন? শামসুলুদের সাহেবের বিরুদ্ধে কথা বলেন না, কারণ আপনারা কি শওকত সাহেবের বিরুদ্ধে কথা বলেন না? এখন কি ওনার মতামত নিয়ে আপনারা বলেন না যে উনি এটা করেছেন, ওনাকে ক্রেডিবল মানুষ করা হয় না? আমরা ব্যাপারটা হলো যে কি আসলে মূলত সমস্যাটা একটা কথা আমি আপনাকে বলবো, একটা কথা বলবো, আসলে সব সময় আমরা আমাদের নিজেদের পক্ষে যেটা যাবে সেরকম একটা আর্গুমেন্ট মানুষের সামনে তুলে ধরে মানুষকে কনফিউজ করার চেষ্টা করছি। কিন্তু না না, আমার কাছে মনে হয় না আপনার আর্গুমেন্ট আমার সেই লাইনই মনে হচ্ছে। আমি আপনার এই যে আপনার তোফায়েল আহমেদ সাহেবের কথাটা আমি তখন অফ এয়ারে বলেছিলাম, এখন আমি বলবো যে পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্বটা তো পলিটিক্যাল পার্টিগুলো অস্বীকার করতে পারে না। আওয়ামী লীগ ইটসেলফ এ পার্টি, এবং সেখানে আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। এখন অন্যান্য দায়িত্ব, অন্যান্য পক্ষদ্বয়গুলা, অন্যান্য দলগুলা এই যে উনি কথাটা বলছেন, আমি মনে করি যে এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলার যথেষ্ট সুযোগ আছে, এখানে নিয়ে আমরা অভিযুক্ত করার সুযোগ আছে, এখানে নিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা কিন্তু আমি একটা কথা বলবো, এটা আমাদের এই রকম একটা তরিকা আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। আপনার বক্তব্য পরিষ্কার। আমি জনাব তোফায়েল আহমেদ আপনাকে জানতে চাইবো যে এই সত্যি কি প্রশাসনকে কুক্ষিগত করার যে ইয়েটা অভিযোগটা আমরা শুনি, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন? না, এটা তো হঠাৎ করে একদিনে হয়নি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসন দলীয়করণ হয়েছে, নির্বাচনী ব্যবস্থারও একটা অবনতি হয়েছে। কারণ আমরা 90 থেকে যদি আমি বললাম 2013 পর্যন্ত যদি দেখেন আপনি, নির্বাচনগুলো হ্যাঁ ত্রুটি বিচ্ছুত ছিল, কিন্তু একটা নির্বাচনের সংস্কৃতির মধ্যে আমরা যেমন ধরেন আজকাল পোস্টারগুলো আপনি রঙিন দেখেন না, বিশেষ একটা সাইজে থাকে, দেওয়ালে লেখে না মানুষ,
শোডাউন করে নমিনেশন দিতে যায় না, এরকম বহু রকমের জিনিস কিন্তু আমাদের নির্বাচনী ব্যবস্থায় মানুষ কিন্তু এখন মেনে নিয়েছে। ঠিক একই রকমভাবে আগের নির্বাচনগুলোতে সহিংসতা যদি ধরেন আপনি, সহিংসতা এত হয়নি। টেনশন থাকবে নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা অবশ্যই থাকবে, এটা ছাড়া নির্বাচন হয় না। যত কন্টেস্টেড হবে তত বেশি উত্তেজনা, টেনশন থাকবে, এটা হবে। কিন্তু একদম এরকম নিজের দলের লোককে মেরে ফেলা, জবাই করে দেওয়া, গুলি করা, এইসব জিনিস কিন্তু ছিল না। এগুলো আমি শুধু নির্বাচনী ব্যবস্থা, ইলেকশন কমিশন বললে একটু খণ্ডিত বলা হয় এই কারণে, সার্বিক সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে, সার্বিক সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে সব যে বিপর্যয়গুলো আস্তে আস্তে হয়ে এগুলো একটা কিউমুলেটিভ দেখতে পাচ্ছি আমরা এখন আপনি ইলেকশন। স্যার, আমি শুধু জানতে চাইছিলাম যে জনাব মুফাজ্জল করিম যে বলছেন যে আসলে এখন রকিবউদ্দিন সাহেবের কথা শুনে আমার লাভটা কি, আমার তো আসলে খেয়াল রাখতে হবে যে জুন মাসে তার রকিবউদ্দিন সাহেবের অধীনে আমার পদটা থাকবে না, এই বিষয়টির সাথে আপনি আসলে একমত কিনা? না, এটা কিছুটা হচ্ছে, কারণ হচ্ছে যে যদি নির্বাচন কমিশন প্রথম থেকে এরকম জিনিসটা বলবৎ করতে পারতো তাহলে হতো। এখন যেহেতু রাজনীতিবিদরা তাদের ঘাড়ে চড়ে বসছে অলরেডি, এখন তারা তো একথা শুনতে পারবেন না। আর এখানে সত্যিকার অর্থে বলতে গেলে, আমি ওই যে তাজুল সাহেব যেমন বললেন, আমরা সারা দেশ থেকে তো এগুলো এভিডেন্স জোগাড় করে বলতে পারবো না। এটার মধ্যে একটা বাণিজ্য আছে। এখন আমরা নমিনেশন বাণিজ্য বলি, বহু বাণিজ্যের কথা এখন বলি, পুলিশের বাণিজ্য আছে, এরকম প্রশাসনের বাণিজ্য আছে। এরা সব খালি গভর্নমেন্টে বলেই করছি তা না, কিন্তু গভর্নমেন্টকে বলতে হয় না, প্রত্যেকের সুবিধাজনক অবস্থানে তারা একটা বাণিজ্য করে নিচ্ছে ওখানে। এই যে ক্যান্ডিডেটগুলো যারা এরকম মরিয়া হয়ে উঠেছে, পয়সা খরচ করছে, তাদের আগে পয়সা খরচ করতো ভোটারের কাছে পৌঁছানোর জন্য, ভোটারকে তুষ্ট করার জন্য। এখন তো ভোটার কোনো পয়সা পায় না, পয়সাগুলো খরচ হয় কিন্তু অন্য জায়গায়। ঠিক একই রকমভাবে এইসব জায়গাতে কিন্তু প্রচুর পয়সা খরচ হচ্ছে। এখানে শুধু সরকারের পৃষ্ঠপোষকতার কারণে, সরকারের আনুকূল্যের কারণে তারা সরকারি দলকে সাপোর্ট করছে, এটা আমি বিশ্বাস করি না। সরকারি দলের লোকদেরও থ্রেট দিয়ে পয়সা নিচ্ছে, সরকারি দলের লোক থেকে পয়সা নেয়। সরকার এই অবস্থাকে আমরা একজন সাবেক সচিবের কাছে জানতে চাইবো যে এই অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় কি আপনি দেখেন? নিশ্চয়ই উপায় আছে, উপায় থাকবে না কারো। শুনুন, মানে সরকারি যে কর্মকর্তাদের যে দিকটি তো মনে হচ্ছে তারা একদম বেপরোয়া এবং মানে তারা শুধু তাদের হিসাবটাই নিচ্ছেন শুধু। না, সরকারি কর্মচারীরা আমরা যতই বলি না কেন, তারাও তো এই সমাজেরই তো একজন নাগরিক, অঙ্গ তো। হ্যাঁ, তারা যখন দেখছে তার আশেপাশে যেরকম ভাবে চলছে, এবং বিশেষ করে যাদের সঙ্গে তাকে উঠা বসা করতে হয়, বিশেষ করে তার যারা রাজনৈতিক প্রভু, তারা তাকে যেভাবে চালাচ্ছেন, তারা নিজেরা যেভাবে চলছেন, তারা যেভাবে চালাচ্ছেন, সরকারি কর্মচারী ঠিক সেইভাবে চলতে শুরু করে। আপনি যদি, আপনার যদি সদিচ্ছা থাকে, অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে যে আমি এটা হতে দেব না, তাহলে সরকারকে কতগুলা পদক্ষেপ নিতে হবে। প্রথম কথা হচ্ছে, প্রথম পদক্ষেপ হবে সবগুলা রাজনৈতিক দল যারা দেশে আজকে এখন শাসন চালাচ্ছেন, ভবিষ্যতে চালাবেন, এদের সকলের মধ্যে একটা ঐকমত্য হতে হবে যে প্রশাসনের উন্নয়নের জন্যে, প্রশাসনকে ভালো করার জন্যে, সুশাসনের খাতিরে আমরা এই মোটা দাগে কতগুলো জিনিসে আসুন আমরা একমত হই যে এটা আমরা কিছুতেই প্রশাসনকে নিজেদের কাজে লাগাবো না। এই যে ইন্ডিয়ার কথা আমরা বারবার উদাহরণ দিই, ইন্ডিয়াতে তো তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই রকমের একটা ঐকমত্য বা এরকম ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং একটা আছে, যার জন্য একটা ট্র্যাডিশন, একটা ঐতিহ্য গড়ে উঠেছে। আমরা সেই ঐতিহ্যটা আমরা গড়ে তুলতে পারি না কেন? না, এমনকি দেখুন, এই যে এরকম ধরনের যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে এরকমের কেলেঙ্কারি হবে এখন যেটা হচ্ছে, এটা কি নির্বাচন কমিশন জানতো না? নির্বাচন কমিশনের উচিত ছিল যে এইগুলা আগে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে, সবগুলা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করে, সকলের সঙ্গে করে তারপরে বলা উচিত ছিল যে এবার আসুন আমরা ময়দানে যাব, এবং ময়দানে গিয়ে সেখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া উচিত ছিল যারা এটা চালাবে, পুলিশ বলুন, ম্যাজিস্ট্রেট বলুন, বা অন্য যারা যে সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো ইনভলভ হয় নির্বাচনের সময়, প্রায় সকলেই হয়, সবাইকে মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার দেওয়া উচিত ছিল যে না, কোনো কিছু অন্যায় করে পার পাবেন না। আপনি মনে করবেন না যে আমি আজকে আছি নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার, কালকে থাকবো না, এই জন্য যে আপনি আমাকে মানবেন না, আমার তা হবে না। এই নির্দেশগুলো আপনার সরকারের শেষ 30 সেকেন্ড আপনার কাছে না, এই ধরনের কোন রকমের যে ব্যাপার, এই ধরনের কোন উদ্যোগ তো নেওয়া হয় নাই। আমরা একদমই শেষ 30 সেকেন্ডে যেটা মুফাজ্জল করিম সাহেব বললেন, অনেকগুলি বিষয়ের কথা তথ্য ফালামিতে বললেন, এই বিষয়গুলোর সাথে আপনি একমত কিনা? আপনার 30 সেকেন্ড। আমি এখানে অবশ্যই একমত। কিছু কিছু ব্যাপার তো মুফাজ্জল করিম সাহেব যথার্থই বলেছেন। আসলে ইন্ডিয়া পারে, বাংলাদেশ কেন পারে না? আসলে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যে আপনার অগণতান্ত্রিক সরকারগুলার রাষ্ট্রীয় ক্ষমতায় বারবার অধিষ্ঠিত হওয়া, এবং আমাদের রাষ্ট্রীয় এই সমস্ত কাঠামোগুলোকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে, এবং তারা আবার নিজেদেরকে আবার রাজনৈতিক কালারে রূপান্তরিত করে নিজেদেরকে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে
সামগ্রিকভাবে রাজনীতি, রাষ্ট্রনীতি এবং ব্যবস্থাপনার উপরে যে একটি আপনার প্রভাব বিস্তার করেছেন, এগুলো একটা বড় ধরনের কারণ হিসাবে বিবেচনা না করার সুযোগ নেই। আর আরেকটা কথা আমাদের সাহেব একদম বলছেন শেষ যে করে দিচ্ছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা কনসেনসাস, আসলে আমরা তো এই ইতিহাস এরকম এখন পর্যন্ত বলে না যে আসলে আমরা একটা consensus, আমরা এটা আশা করি যে এভাবে জনাব আসতে পারে, জনাব কিন্তু মোহাম্মদ তাজুল এখন ইসলাম এই আমাদেরকে শেষ divisionটা করতেছে। মাধ্যম দিয়ে আপনাকে একটা সূত্র বের করে জনাব এগিয়ে মোহাম্মদ যেতে তাফাজ্জল হবে ইসলাম, এবং জনাব এটাই হচ্ছে। এইচ মোহাম্মদুল করিম এবং জনাব তোফায়েল আহমেদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়ই। শুভরাত্রি।